শনিবার জুনের ১৩ তারিখ গভীর রাতে ইসরায়েল ইরানের মেজর ১০০টা টার্গেটে হামলা চালায়। অ্যান্ড আপনারা জানেন সেই অ্যাটাকের ক্যাজুয়ালিটিগুলোও ছিল বেশ হাই লেভেলেরই। ইরানিয়ান আর্ম ফোর্সের চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জেনারেল হোসেইন সালামি সহ আরও ৬ জন ইরানিয়ান নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা যায় এই অ্যাটাকেই। কিন্তু এর আগেও কিন্তু ইরানিয়ান হাই অফিসিয়ালদের অ্যাসাসিনেট করার মতো কাজ অসংখ্যবারই করেছে ইসরায়েল। কিন্তু এইবার ইরান তার জবাব দেওয়া শুরু করে। ইসরায়েলের আয়রন ডোম বসানোর পর থেকে এতটা প্রবল আক্রমণের শিকার তাদের আর কখনোই হতে হয়। এবং এই রিসার্চ করার সময় ইরান ইসরায়েল কনফ্লিক্টের ৫ম দিন চলছে, আর ইরান এক্সে ঘোষণা দিয়েই আক্রমণ করে যাচ্ছে। এমনকি এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পও ইনভলভ হয়েছে। সে G7 সামিট থেকে সোজা সিচুয়েশন রুমে চলে গিয়েছে। ইরানকে তিনি আনকন্ডিশনাল সারেন্ডার করতেও বলেছে। আর তার বিপরীতে ইরানও সমানে মিসাইল মেরেই যাচ্ছে প্রতিদিনই। আর এই জিনিসটা সামনে হয়তো আরো ভয়ঙ্কর দিকে মোড় নিতেও পারে। কিন্তু আমরা যদি এখন বলি এই ইরান আর ইসরায়েলই ছিল একসময় মিডল ইস্টের সব থেকে ক্লোজেস্ট অ্যালাই, তাহলে কি বিশ্বাস করতে পারবেন? আজকের ভিডিওটা যতটা না ইরান ইসরায়েলের বর্তমান কনফ্লিক্ট নিয়ে, তার চেয়ে বেশি ইতিহাস জুড়ে ইরান আর ইসরায়েলের সম্পর্ক কেমন ছিল এবং সেই সম্পর্ক ঘুরে আজকে কেন একটা অলমোস্ট যুদ্ধের রূপে এসে পৌঁছালো সেইটা নিয়ে কথা বলবো। ১৯৪৮ সালে ডেভিড বেন গুরিয়ানের হাত ধরে ইসরায়েল প্রতিষ্ঠার পর সব মুসলিম রাষ্ট্র যখন মুখ ফিরিয়ে নিচ্ছিল, তখন মোহাম্মদ রেজা শাহ পাহলভির ইরান দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ইনফ্যাক্ট ১৯৭৯ সালের ইরানিয়ান রেভলিউশনের আগ পর্যন্ত ইরান আর ইসরায়েল ছিল মিডল ইস্টের ওয়ান অফ দ্য ক্লোজেস্ট অ্যালাইস। ইসরায়েলের ব্যাকআপ যথারীতি ছিল ইউরোপ আর আমেরিকা, আর এইদিকে ইরান ইসরায়েলকে দেখছিল ইনফ্লুয়েন্স, অর্থ আর মিলিটারি এইডের একটা পথ হিসেবে। ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার আগে ১৯৪৭-এ ফিলিস্তিনের ওপর ব্রিটিশ ম্যান্ডেট শেষ হয়ে যাওয়ার পর ইউনাইটেড নেশনস ১১ সদস্যের একটা কমিটি বানায় ফিলিস্তিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ইরান কিন্তু সেই ১১ সদস্যের মধ্যেই একটা ছিল। আর ইউএন চাচ্ছিল ফিলিস্তিনকে ভাগ করতে, কিন্তু ইন্ডিয়া, ইরান আর যুগোস্লোভাকিয়া ভেটো দেয় যে এটা করলে রিজিয়ন আনস্টেবিলাইজ দিকে যাবে। তারা প্রস্তাব করে যে একটা স্টেটই থাকুক, কিন্তু মুসলিম আর ইহুদি দুইটা এরিয়াতে সেই স্টেটটা ভাগ করা হবে। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের হিস্টোরিয়ান এরিক ভিনদেসল্যান্ড বলেন যে এই কাজ ইরান করেছিল শুধু একটা কারণেই, ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রাখা, যেটা পরবর্তীতে তারা আমেরিকার সাথে সম্পর্কের লেভারেজ হিসেবে ইউজ করা যাবে। মানে সহজ কথায় বুঝতে পারছেন, ইউনাইটেড নেশন বলছে যে ফিলিস্তিনকে ভাগ করে সেটা একটা অংশ মুসলিমদের এবং একটা অংশ ইহুদিদের জন্য ভাগ করে দেয়া, কিন্তু ইরান বলছে যে ভাগের দরকার নাই, পুরাটাই ইসরায়েল থাকুক, এর মধ্যে দুইটা আলাদা প্রদেশ টাইপের থাকুক, যেখানে এক জায়গায় মুসলিমরা, অন্য জায়গায় জিউসরা থাকবে। মানে মেইন পাওয়ার কিন্তু ইসরায়েলেরই। আর এই আইডিয়াটাতে একমত পোষণ করেছিল সে সময় ইন্ডিয়া, ইরান এবং যুগোস্লোভাকিয়া। কিন্তু পরবর্তীতে ইউনাইটেড নেশনস এই জায়গাটা ভাগ করেই ছাড়ে, এবং তার ২ বছরের মধ্যেই দেখা যায় যে ইসরায়েলকে যতটুকু আসলে দেয়া হয়েছে তারা তার থেকে বেশি জায়গা দখল করে আসলে বসে আছে। কিন্তু তারপরেও ইরান আর তুরস্ক ফার্স্ট ২ মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। স্বাধীনতার পরপরই ৭ লাখেরও বেশি ফিলিস্তিনিকে ঘর ছাড়া করে ইসরায়েল। আর এই মাস মাইগ্রেশনকে মিডল ইস্ট মনে রেখেছে নাকবা নামে। কিন্তু ইরানের পাহলভির রেজিম সেটাকে কিন্তু তখন রেকগনাইজই করে নাই। ইসরায়েলের মোসাদ আর ইরানের সাভাকের মধ্যে রেগুলার ইন্টেলিজেন্স আদান প্রদান হতো। আর ডেভিড বেন গুরিয়ানের পেরিফেরি ডক্ট্রিন ছিল সেই সময়ের ইসরায়েলের ফরেন এইডেড বাইবেল বলা যায়। আর ইসরায়েল জানতো আরব স্টেটরা তাদেরকে মেনে নিবে না, কিন্তু ইরানের সাপোর্ট তাদেরকে সাহস দেয় নন আরব স্টেটগুলোর সাথে খাতির করার জন্য। ইরানের পাশাপাশি কিন্তু তুর্কি আর ইথিওপিয়াও ইসরায়েলের সাথে যোগ দেয়। আর এই ৪ দেশের কোয়ালিশনে ইউরোপ আর আমেরিকা থেকে ভুরি ভুরি টাকা পেতে থাকে তারা। কিন্তু এর পরবর্তীতে ইরানের প্রাইম মিনিস্টারের দায়িত্বে আসেন মোহাম্মদ মোসাদ্দেক। সালটা ১৯৫১। তিনি ক্ষমতায় এসে ন্যাশনালাইজেশনের দিকে নজর দেন। আর ন্যাশনালাইজেশনের ফার্স্ট স্টেপ ছিল তাদের অয়েল ইন্ডাস্ট্রি থেকে ব্রিটেনের মনোপলি দূর করা। অ্যান্ড সেটার অংশ হিসেবেই সে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত পর্যন্ত নেয়। আর এর প্রায় সাথে সাথেই পুরো পশ্চিমা বিশ্ব তাদের ইন্টেলিজেন্স নিয়ে মাঠে নেমে পড়ে। ইউকে আর ইউএস এর ইন্টেলিজেন্স মিলে একটা কু ঘটিয়ে ১৯৫৩ সালে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে। ক্ষমতায় নিয়ে আসে তাদের প্রিয় শাহকে আবারও। তেহরানে বসে ইসরায়েলের এম্বাসি, আর ১৯৭০-এর মধ্যে তাদের মধ্যে অ্যাম্বাসেডর এক্সচেঞ্জও শুরু হয়ে যায়। আর এইদিকে ইসরায়েল আবার ইরানের এগ্রিকালচারাল এক্সপার্টদের ট্রেনিং দিত, টেকনোলজিক্যাল নলেজ শেয়ার করত, যেটা ইরানের পাহলেভি ডিনাস্টির র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে ফুয়েল করে যাচ্ছিল। বিনিময়ে ইরান ইসরায়েলকে সাপ্লাই দিত তেল। আর এই ২ দেশের মধ্যে এই তেল সাপ্লাইয়ের জন্য একটা ডেডিকেটেড লাইনও বসানো হয়, ইসরায়েলি ইরানিয়ান অয়েল লাইন নামে।
এমনকি ইসরায়েলকে বাদ দিলে সে সময় পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইহুদি কমিউনিটি বসবাস করছিল ইরানে। আর তেহরানের ইসরায়েলি দূতাবাসে বিশাল সব পার্টি অ্যারেঞ্জ করতো তারা। আর সেসব পার্টিতে ইসরায়েলি বিজনেসম্যানদের সাথে ইরানি পলিটিশিয়ান লিডাররা একসাথে বসেই আড্ডা দিত। কিন্তু একটা সোসাইটি যেটা আসলে আগে মেইনলি এগ্রিকালচারাল বেস ছিল, সেখানে যদি র্যাপিডভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা হয় তাহলে বেশ কয়েকটা সমস্যা এসে হাজির হয়। আর এই সমস্যার মধ্যে একটা মেজর সমস্যা হচ্ছে শ্রেণী বিভাজন। স্বাভাবিকভাবেই ইরানেও কিন্তু এটাই হয়। তেহরানের একটা অংশ যেখানে ল্যাভিশ লাইফস্টাইল কাটাচ্ছে, সেখানে আর এক অংশ দিন কাটাচ্ছে দারিদ্র্য সীমার নিচে। আর এর পাশাপাশি ইসরায়েলকে এভাবে সাপোর্ট দেওয়াটা মুসলিম মেজরিটি ইরানের সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ নিয়ে আসছিল। আর এই সব মিলিয়েই 1979 সালে আসে ইরানিয়ান রেভলিউশন। আর এই রিভলিউশনের ইতিহাস আরো অনেক বিশাল, সেটা আপনারা জানেনই। এর মধ্যেও আসলে অনেক পশ্চিমা বিশ্ব কিংবা সহজ কথায় বললে বাইরের শক্তির ইনভলভ ছিল, যেইটার কারণে কিন্তু ভেতর থেকে মানুষজনদের রাগ বলেন, বাইরের থেকে ফরেন ইন্টারভেনশন বলেন, এইসব কারণেই সেই রেভলিউশনটা আসে। সেই রেভলিউশনের ইতিহাস এই ভিডিওতে বলা সম্ভব না। আপনারা চাইলে এটা নিয়ে আমি নেক্সট উইকে একটা ভিডিও দিতে পারি। তো যদি চান আমি ইরানিয়ান রেভলিউশনকে ফোকাস করে একটা ভিডিও বানাই, সেখানে কি প্লেয়াররা কারা ছিল, বাইরের থেকে কি কি সেখানে ইনভলভ করা হয়েছিল, যে এই ধরনের একটা রেভলিউশনের জন্য মানুষ সেখানে প্রস্তুত হয়ে যায়, সেটা নিয়ে যদি ভিডিও চান এখনই কমেন্টে লিখে যান। হোপফুলি ইউ উইল গেট ইট উইদিন 1 or 2 weeks, যদি এনাফ কমেন্ট আসে। তো যাই হোক, রেভলিউশন হওয়ার পর যা যা হয় স্বাভাবিকভাবেই তাই হলো। একটা দেশ পুরো বদলে গেল। ক্ষমতায় আসে রুহুল্লাহ খোমেনি। আর ইনিশিয়ালি পশ্চিমা বিশ্ব ভেবেছিল এটা তাদের জন্য ভালোই হয়েছে, কারণ রুহুল্লাহ খোমেনি হয়তোবা জাস্ট রিলিজিয়াস লিডার হিসেবেই থাকবে, আর সেখানের পাওয়ারে পলিটিক্যাল পার্টিদের কাছেই চলে আসবে আস্তে আস্তে। কিন্তু এরপরেই বড় চমকটা ঘটে ওয়েস্টের জন্য। রুহুল্লাহ খোমেনি নিজেকে ইরানের সুপ্রিম লিডার হিসেবে স্ট্যাবলিশ করে, আর ওয়েস্টার্ন সকল ইনফ্লুয়েন্স ইরান থেকে তিনি সরিয়ে দিতে থাকেন। অ্যান্ড এই খোমেনি রেজিমই ইসরায়েলকে দুই চোখে দেখতে পারত না। আর এর পেছনে যেমন রিলিজিয়াস কারণ ছিল, তেমনি পলিটিক্যাল অ্যাম্বিশনও ছিল বলা যায়। খোমেনি রেজিমের মেইন টার্গেট ছিল সিভিলিয়ানদেরকে তাদের সাইডে রাখা, অ্যান্ড সাথে সেই সময় ইসরায়েলের শত্রু আরব স্টেটদের ফেভার পাওয়া। অর্থাৎ এই ধরনের অ্যান্টি ইসরায়েলি অ্যাক্টিভিটি সে সময় কিন্তু এক ঢিলে দুই পাখি মারা যায় বলা যায়, কারণ সেই সময় সাধারণ মানুষও স্বাভাবিকভাবে এর আগের রেজিমের কারণে ইসরায়েলের প্রতি অনেক বেশি ক্ষিপ্ত ছিল। আর তার সাথে আরব বিশ্ব যেহেতু তখন ইসরায়েলের এগেইনস্টে, সো ইসরায়েলের এগেইনস্টে গেলে স্বাভাবিকভাবে আরব বিশ্বের সাথে ভালো একটা কানেকশন তৈরি হবে, এইটাই হয়তো এক্সপেকটেশন ছিল তখন ইরানের দিক থেকে। বাট সময়ের সাথে পরিস্থিতি যে এতটা বদলে যাবে, আজকের দুনিয়ায় যেমন অবস্থায় এসেছে এরকম অবস্থায় আসবে, সেটাই বাকি জানতো। ইরান ইসরায়েলি পাসপোর্টকে ডিনাই করা শুরু করে। ইসরায়েল আবার ইরানের পাসপোর্ট হোল্ডারদের ফিলিস্তিনে প্রবেশ করাও নিষেধ করে দেয়। তার সাথে ইরানে আমেরিকার নাম দেওয়া হয় দ্য গ্রেট স্যাটান, আর ইসরায়েলকে বলা হয় লিটল স্যাটান। খোমেনি প্রতি রমজানের শেষ শুক্রবারকে কুডস ডে হিসেবে ঘোষণা করেন। এই দিন ফিলিস্তিনের সাপোর্টে পুরা ইরানের র্যালি হয়। আপনারা জানেন এই জেরুজালেমকেই আরেকভাবে আল কুদস নামেও ডাকা হয়। এরপর 1982 সালে লেবাননের সিভিল ওয়ারে যখন ইসরায়েল তাদের ট্রুপস পাঠায়, ইরান তার জবাবে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড মোতায়েন করে বেইরুতে। আইআরজিসি সাপোর্ট দেয় লোকাল মিলিশিয়াদের, এন্ড এই জায়গা থেকেই জন্ম নেয় হেজবুল্লাহ। পরবর্তী সময়গুলোতে ইয়েমেনে হুতি বলেন কিংবা ফিলিস্তিনের হামাস, যেখানে ইসরায়েল হাত দেয় সেখানে ইরান এসে তাদের অপোজিটে থাকা একটি পার্টিকে সাপোর্ট দিয়েছে বা নিজেরাই সেই পার্টিকে তৈরি করেছে। আর 1983 সালে হিজবুল্লাহ সুইসাইড বোম্বিং অর্থাৎ নভেম্বর ইনসিডেন্ট, যেখানে গাড়ি ভর্তি বোম নিয়ে হেজবুল্লাহের 2 জন সদস্য লেবাননে ইসরায়েলি মিলিটারি হেডকোয়ার্টারে ঢুকে যায়, সেই ঘটনায় কিন্তু আলটিমেটলি ইসরায়েলকে লেবানন থেকে বের হতে বাধ্য করেছিল। অর্থাৎ এইখানে আপনারা ইরানের ক্রেডিট কিন্তু দিতেই পারেন। আর এইরকম আরো অজস্র ঘটনা ঘটতে থাকে পরবর্তী 2 দশক ধরে। ইরান আস্তে আস্তে তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স গড়ে তুলতে থাকে, কিন্তু সাথে ইসরায়েলও বসেছিল না। তারা একের পর এক মিলিশিয়াকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল ইরানের এগেইনস্টে। অ্যান্ড এদের মধ্যেই একটা হচ্ছে মুজাহিদিন এ খালক বা সংক্ষেপে MEK বা মেক। আর এই মেক কিন্তু এই বর্তমান যে কনফ্লিক্টটা হচ্ছে এটার ওয়ান অফ দ্য হটেস্ট টপিক, কারণ আমেরিকা এবং ইসরায়েল আসলে যেটা চাচ্ছে, অর্থাৎ ইরানের রেজিম চেঞ্জ, সেটা যদি আসলেই তারা ঘটাতে পারে তাহলে সেই আগের শাহের ফ্যামিলি অথবা এই মেকই হয়তো ইরানের পাওয়ারে আসবে। আর এই পাওয়ারে আসলে কি হবে বলেন? স্বাভাবিকভাবেই এইবার আবারও ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক স্ট্যাবিলাইজ হওয়া শুরু করবে, যেটাই কিন্তু ইসরায়েল এবং ওয়েস্ট চাচ্ছে। আর এর পাশাপাশি ইসরায়েল ইরানের সাউথ ইস্টার্ন আর বেলুচিস্তান প্রভিন্সের সুন্নি মিলিশিয়া আর ইরাকের কুর্দি মিলিশিয়াগুলোকেও ব্যাকআপ দিতে থাকে ইরানের এগেইনস্টে যাওয়ার জন্য। অনেক ক্ষেত্রেই বাইরে থেকে মিডল ইস্টের যেসব প্রক্সি ওয়ারকে এতদিন ধরে সৌদি আরব আর ইরানের প্রক্সি ওয়ার হিসেবে দেখা হতো,
সেগুলো কিন্তু টেকনিক্যালি ছিল ইরান বনাম ইসরায়েলের প্রক্সি ওয়ার। আর এই প্রক্সি ওয়ারের পাশাপাশি এই দুই দেশের মধ্যে একটা শ্যাডো ওয়ার তো সবসময় লেগেই থাকে। দুই দেশই যে কোনো সময় একজন আরেকজনকে মারা শুরু করে দেয়, কিন্তু বর্তমান শতাব্দীতে মারটা বেশি খেয়েছে আসলে ইরানই। অ্যান্ড আরও স্পেসিফিকভাবে বললে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। ইসরায়েলের একদম সোজা কথা, ইরানকে তারা নিউক্লিয়ার প্রোগ্রাম ডেভেলপ করতে দিবেই না, এবং ইরানেরও অন্যদিকে পাল্টা উত্তর এত বছর ধরেই চলে আসছে যে আমরা আসলে নিউক্লিয়ার প্রোগ্রাম কোনো অস্ত্র বানানোর জন্য করছি না, এনার্জি নিডের জন্য করছি। ইনফ্যাক্ট 1995 সাল থেকেই নেতানিয়াহু বলে আসছে যে ইরান হয়তো 1 মাস কিংবা 6 সপ্তাহের মধ্যেই নাকি নিউক্লিয়ার বোম বানিয়ে ফেলবে। কিন্তু এরকম 1 মাস আর 6 সপ্তাহ বলতে বলতেই 30 বছর কেটে গেছে। তবে ইরান কিছু করতে না পারার পেছনে ইসরায়েল আর আমেরিকার একটা বড় হাত তো আছে। 2000 সালের স্টিক্সনেট ম্যালওয়্যার, যেটা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোকে কার্যত অচল করে দিয়েছিল, সেটাও কিন্তু ইসরায়েল আর ইউএস এর মিলিটারি ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত প্ল্যানিংই ছিল। আর এর পাশাপাশি সায়েন্টিস্টদের অ্যাসাসিনেশন ক্রমাগতভাবে তো আছেই। এর মধ্যে সবথেকে ফেমাস ছিল 2020 সালে এআই কন্ট্রোল মেশিন গান দিয়ে মহসিন ফাকরিজাদের অ্যাসাসিনেশন। আর এছাড়াও ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের লিডারশিপ কন্টিনিউয়াসলি ইসরায়েলি অ্যাসাসিনদের অ্যাটেম্পটেড টার্গেট তো থাকে। অ্যান্ড রিসেন্ট বছরগুলোতে এই ফ্রিকোয়েন্সি অনেক বেশি বেড়ে গিয়েছে, যেটা আপনারা জানেনই। ইভেন এই যে কনফ্লিক্ট শুরু হলো, এর আগেও কিন্তু ট্রাম্প ইরানের সাথে নিউক্লিয়ার পিস ডিল নিয়ে অনেক দূরই এগিয়ে গিয়েছিল বলা যায়, কিন্তু হুট করে ইসরায়েল মিসাইল ছুড়ে মারল। অ্যান্ড এখন এই কনফ্লিক্ট আসলে কোন দিকে যাবে সেটা বুঝে উঠতে আমাদের হয়তো আরও কয়েক সপ্তাহ লেগে যাবে মিনিমাম। অ্যান্ড আমাদের এই চ্যানেলে যেহেতু আমরা সাধারণত বর্তমানের কোনো ঘটনা কেন ঘটলো তার পেছনে ঐতিহাসিক কারণ থেকেই ব্যাখ্যা করি, আর ফিউচারে কি ঘটবে সেই প্রেডিকশন যত কম পারি দেওয়ার চেষ্টা করি, তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। অর্থাৎ যেটা বুঝতে পারলেন, ইরান আর ইসরায়েলের বর্তমানে একটা দাকুমনা সম্পর্ক থাকলেও একসময় কিন্তু তারা জিগরি দোস্তি ছিল। এই যুদ্ধে যদি ইরান আসলেই পরাজিত হয়, তাহলে সামনে যেই ক্ষমতায় আসবে সে আবারও ইরানকে ইসরায়েলের জিগরি দোস্ত হিসেবেই পৃথিবীর সামনে তুলে ধরবে। অ্যান্ড টু বি অনেস্ট, সেইটা যদি আসলেই হয়ে যায় কোনোভাবে, দ্যাট উইল বি এ ভেরি স্যাড থিং। সো এই ছিল ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়েন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, অ্যান্ড নেক্সট কোন টপিকে ভিডিও চান সেটাও কমেন্টে লিখে যেতে ভুলবেন না। আর এই ভিডিওতে ইউজ করার সব সোর্সগুলোই দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা নিজেও চেক করে আসতে পারেন। অ্যান্ড লাস্ট থিং, এই পর্যন্ত আসলে যা যা ঘটছে আমরা দুই দিক থেকে আক্রমণ পাল্টা আক্রমণ দেখছি। ক্ষতির হিসাব করলে এখন পর্যন্ত যা যা প্রকাশ পেয়েছে, সহজ কথায় বলতে গেলে ইরানের কিন্তু বেশ টপ কিছু অফিসার্স মারা গিয়েছে, যেটা তাদের জন্য একটা ক্ষতির দিকই বলা যায়। বাট অন্য দিক থেকে তারা যেভাবে আক্রমণ করেই যাচ্ছে, এইটাও হয়তো বা ইরানের জন্য একটা আশার সঞ্চয় তো দেখাই। তো ঘটনা কোন দিকে যাবে আই ডোন্ট নো ইয়েট। আমি আসলে কোনো ফিউচার প্রেডিকশন করে রাখতে পারি না, বাট আপনাদের তো বললামই, যদি ওয়েস্ট যেটা চাচ্ছে সেটা আসলেই হয়, তাহলে কি হতে পারে সামনের দিকে বা কি দেখতে পারি আমরা। আর অন্যদিকে ইরান যেইটা যাচ্ছে সেটা যদি আসলেই হয়, তাহলে পুরা ওয়ার্ল্ড অর্ডারই একটা বিশাল চেঞ্জ তো আসবে, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। তো দেখা যাক, হয়তো নেক্সট 2-3 উইক পরে আবারও এই টপিকে ভিডিও আসবে, অ্যান্ড সেই সময় রিসেন্ট ঘটনাগুলো আরও বেশি ফোকাস আসবে, অ্যান্ড সেই সময় হয়তো বা কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারবো আমরা। সো এই তো, দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।